জরিমানার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সিএনজি চালকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রী ভোগান্তি। বাংলাদেশ ভারত সীমান্তে থামছে না মৃত্যুর মিছিল। আওয়ামী লীগের ৩ দফার মেয়াদে প্রাণ গেছে ৬০০-র বেশি বাংলাদেশির। বিনিয়োগকারীর টাকা নয়ছয়ের অভিযোগ পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে। আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ। এবং নয়াদিল্লির রেল স্টেশনে পদদলিত হয়ে 18 জন নিহত। কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে এমন মর্মান্তিক মৃত্যু। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। ভারতের ঘনিষ্ঠ মিত্র দাবি করা আওয়ামী লীগের 3 দফার শাসনামলে সীমান্তে প্রাণ গেছে 6 শতাধিক বাংলাদেশের। 2024 সালে বিএসএফ এর হাতে দেশের একক বিভাগ হিসেবে সর্বোচ্চ সংখ্যক 10 জনের প্রাণহানি হয়েছে রংপুর বিভাগে। এদিকে পরিবর্তিত প্রেক্ষাপট আসন্ন ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন ঘিরে বিচারের আশায় ফের বুক বাঁধছেন কুড়িগ্রামের ফেলানির পরিবার। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন মহসিন আলী। বিএসএফের ছোড়া বুলেটে বিদ্ধ কিশোরের বুক, মৃত্যু হলেও যেন মুক্তি মেলেনি। প্রাণহানির পরও কাঁটাতারের ঘণ্টা 5 উল্টো হয়ে ঝুলে থাকতে হয়েছে নিথর ফেলানিকে। 2011 সালের জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়ে কেবল ফেলানি নয়, ঝুলেছিল পতিত আওয়ামী লীগের ভারতের প্রতি নতজানু নীতির প্রতিচ্ছবি। নির্মম এই মৃত্যুতে কুড়িগ্রামের ফেলানি দেশের বিবেকবান আপামর জনতার হৃদয়ে জ্বালিয়েছিল বন্যী শিখা। যে আমার বড় বোনকে মারছে তার যেন অনেক বড় শাস্তি হয়। ওই সরকার আমলে তো বিচার হইল না, এখন এই সরকারের কাছে তো দাবি আমাদের আমার ফেলানির বিচারটা যদি হইলেই মনে করেন যে আর ওইদিকে বাংলাদেশের লোকেরে মারবেও না। কেবল ফেলানি নয়, গেল 14 বছরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি প্রায় 6 শতাধিক। আওয়ামী লীগের সবশেষ আমলে 5 বছরে নিহত 162 জন। এই পরিসংখ্যানে কেবল 2024 সালে বিএসএফের হাতে সীমান্ত জুড়ে যে প্রাণহানি হয়েছে, সেখানে একক বিভাগ হিসেবে রংপুরের 3 জেলায় প্রাণহানি সর্বোচ্চ। বিভাগের 3 জেলা লালমনিরহাট, ঠাকুরগাঁও আর পঞ্চগড় সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে প্রাণ গেছে 10 জন বাংলাদেশি নাগরিকের। পট পরিবর্তনের পর পতিত সরকারের করা অসম চুক্তি ঘিরে বিএসএফের তৎপরতায় আতঙ্ক সীমান্তবর্তী গ্রামগুলোতে। ওইদিক দিয়ে যাতায়াত গরু বাছুর নিয়ে যাইতো, এখন আর ওসব গরু বাছুরও নিয়ে যায় না, মাছ দুনু শহর ওইদিকে যায় না, খড়ি কুটা কোনো যায় না। আমার সাথে অত্যাচার করেন, গরু বাছুর আমার ঘাস খোয়াই, আমার তো আর কোনো বেলাক টালাক করি না। গাঞ্জা দেয়, ফেন্সিটেল, মদ, ট্যাবলেট, এই বাংলাদেশ নষ্ট করছে, ভারত নিজে বিএসসি মাল দেয়ছে। ওরা তো ওই বন্দুক দেখাচ্ছে, গুলি ওঠা আছে, ওরা ওই 3 ঘন্টা বেড়া দিল শুক্রবারে। গেল কয়েক বছরের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায় ভারতের সঙ্গে রংপুর বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। 2024 সালে কেবল এ জেলা থেকেই বিএসএফের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 5 জন বাংলাদেশি। এছাড়া পঞ্চগড়ে 3 জন ও ঠাকুরগাঁওয়ে 2 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে। 1 বছরে কেবল রংপুর বিভাগের 3 জেলাতেই প্রাণ গেছে 10 জনের। এছাড়া শেখ হাসিনার পতন ও পলায়নের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আওয়ামী লীগের বিগত 3 দফার শাসনামলে 1.5 দশকে 6 শতাধিক বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগ সরকার ভারতের কাছে সব মৃত্যুর কারণ জানতে চাওয়া তো দূরের কথা, আন্তর্জাতিক কোনো ফোরামেও এসব নিয়ে কোনো টু শব্দ উচ্চারণ করেনি। স্থানীয়রা বলছেন যে চোরাকার বেড়ে যদি সত্যি হয়, তাহলে এটি কেবল একটি দেশের নাগরিকের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। তাহলে কেবল বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ মরছে? একই সঙ্গে তারা এ প্রশ্ন করছেন যে চুরির শাস্তি কি শুধুই মৃত্যু? যদি সীমান্তে কারো গতিবিধিকে সন্দেহজনক মনে হয়, তাকে বড়জোর গ্রেফতার করা যেতে পারে, কিন্তু সে মানুষটাকে ঠান্ডা মাথায় গুলি করা, এই কাজটা যে করে ভারত, এটা বেসিক্যালি বাংলাদেশের প্রতি তাদের যে নেতিবাচক মনস্তত্ত্ব, তার থেকেই তারা এটা করে থাকে। রংপুর বিভাগের সঙ্গে উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্ত 278 কিলোমিটার দীর্ঘ। এদিকে 156 কিলোমিটার সীমান্ত এলাকার জেলা ঠাকুরগাঁওয়ে গেল বছর নিহত হয়েছেন 2 জন বাংলাদেশি। 3 জন নিহতের ঘটনা আছে পঞ্চগড়ে। সেখানে 2024-এর মে মাসেই
হত্যা করা হয়েছে 2 জন বাংলাদেশি নাগরিককে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে বিএসএফের হাতে আওয়ামী লীগের প্রথম দফার শাসন আমলে 270, পরের দফা 146 আর সবশেষ আমলে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা 162 জন। একই সংস্থার আরেক হিসেবে উঠে আসে 2011 থেকে 9 বছরে নিহত আহত সহ ভারতীয় সীমান্তে নিপীড়িত এদেশের নাগরিকের সংখ্যা 1486 জন, যার বেশিরভাগ ঘটনাই সংঘটিত হয়েছে দেশের উত্তর জনপদের সীমান্তবর্তী এলাকাগুলোয়। ভারত বিরোধী যে প্রচারণা বাংলাদেশে চলছে বা ক্যাম্পেইনগুলো চলছে, যেটা ইন্ডিয়াও অনেকবার কমপ্লেইন করছে, তো এইটার পেছনে আমার মনে হয় তাদের যে অগ্রাসী মনোভাব, সীমান্তে হত্যা, এই সমস্ত বিষয়গুলো বন্ধ করতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত লাইনের 150 গজের মধ্যে কোনো অবকাঠামো বা কর্মকাণ্ড করতে হলে অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে জানানোর নিয়ম থাকলেও সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে একক সিদ্ধান্তে কাঁটাতারের বেড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে পাহারা চৌকি বসিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে বিএসএফ। সচেতন মহলের ভাষ্য, সম্প্রীত সৌহার্দ্যের প্রতিবেশী সুলভ সম্পর্ক টেকসই করতে একদিকে যেমন দরকার পারস্পরিক সমতায়নের ভারসাম্যপূর্ণ স্বার্থ, তেমনি প্রয়োজন এসব হত্যাকাণ্ডের যথাযথ জবাবদিহিতা। তবে সে পথ কতটা সুগম হয় তা জানতে অপেক্ষা দুই দেশের সীমান্ত সম্মেলনের সিদ্ধান্ত পর্যন্ত। মোকাররম হোসাইন, এখন রংপুর। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের সংগঠন। এদিকে শুষ্ক মৌসুমেও পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এটাকে স্বাভাবিক বললেও স্থানীয়রা বলছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ভারতেই পানি ছেড়েছে। বিস্তারিত জানাতে লালমনির তিস্তা ব্যারেজ এলাকা থেকে যোগ দিচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, 2 দিনের অবস্থান কর্মসূচি ঘিরে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন এবং পানি বৃদ্ধি নিয়ে পানি উন্নয়ন বোর্ড আসলে কি বলছে? রাত্রি আগামীকাল থেকে যে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি আছে তিস্তা রক্ষা আন্দোলনের, তো সেইটার প্রস্তুতি চলছে। আমি আপনার পিছনে যদি একটু দেখাতে চাই, এইখানে রীতিমতো এখন তাঁবু খাটানো হয়ে গেছে। আরও যে এই অবস্থান কর্মসূচির জন্য যে আয়োজনগুলো থাকার কথা, সেই আয়োজনের এখন প্রস্তুতি চলছে। আমি সকাল থেকেই এসে দেখেছি যে তাঁবু খাটানো সহ আরও অন্যান্য যে প্রস্তুতি থাকার কথা সেইগুলো চলছে। এবার যদি আসি একটু যে তিস্তা নদীতে পানি বৃদ্ধির প্রসঙ্গে, স্বাভাবিক বলছেন হচ্ছে এখানকার যে পানি বোর্ডের কর্মকর্তারা, তারা বলছেন যে ভারতের যখন পানির চাহিদা কম থাকে তখন তারা ছেড়ে দেয়, কিন্তু স্থানীয়দের দাবি আলাদা। তারা বলছেন যে আগামীকাল থেকে 48 ঘন্টার যেহেতু কর্মসূচি আছে, এই কর্মসূচির তে যেন বাধা প্রদান করা যায় বা এই কর্মসূচি যেন তাদের ভেস্তে যায়, সেই কারণেই ভারত ইচ্ছে করে এই সময়টাতে পানি ছেড়েছে। নইলে এই সময়টাতে এত পানি ছাড়ে না ভারত, অর্থাৎ তিস্তায় এত পানি পাওয়া যায় না, এরকমটি দাবি করছেন এই তিস্তা নদীর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে যারা জেলে আছেন এবং তিস্তার চরে যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন, তারা বলছেন। এবং তারা বলছেন যে ভারতের এই যে আগ্রাসন, যে শুকনো মৌসুমে একেবারেই তারা পানি ছাড়ে না এবং যখন বর্ষা মৌসুমে বাংলাদেশে পানির দরকার পড়ে না তখন তারা বেশি করে পানি ছেড়ে দেয়, যাতে করে বন্যার সৃষ্টি হয় এবং ফসলের ক্ষতি হয়। তারা এই কারণে এই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে আগামীকাল থেকে 48 ঘন্টার যে কর্মসূচি, এটি যেন সফল হয়, সেই দাবিটি করছেন স্থানীয় জনগণ এবং বলছেন যে ভারতের আগ্রাসন বন্ধ করতেই হবে। তো রাত্রি এই ছিল আমার কাছে তিস্তা নদীতে পানি বৃদ্ধির সবশেষ খবর। তিস্তা নদীর পানি সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের সংগঠন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। মিটারে না গেলে জরিমানা ও মামলার বিধান বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। বিস্তারিত জানাতে রামপুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, সিএনজি চালকরা কি বলছেন, আর এই যে রাস্তায় অবরোধের কারণে সড়কে যানজট তৈরি হয়েছে, যাত্রীরা আসলে কি বলছেন এ বিষয়ে? মালিবাগ অংশে রামপুরা সড়ক, পুরো সড়কটিতেই যানজটের সৃষ্টি হয়েছে এই সিএনজি চালকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের কারণে। আমরা দেখেছি সকালবেলা থেকে সকাল 8টার দিকে মূলত এই সিএনজি চালকরা রাজধানীর বিভিন্ন
পয়েন্টে আমরা দেখেছি যাত্রাবাড়ি, মিরপুর সহ এই রামপুরা ব্রিজ সহ বিভিন্ন অংশে তারা তাদের যে অবরোধ, সেই অবরোধটি কিন্তু শুরু করে হঠাৎ করে, এবং বিভিন্ন অংশে আমরা দেখেছি যে সড়কের মাঝে তারা বসে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া। এখানে আমি কয়েকজনের সাথে কথা বলেছি সিএনজি চালক, তারা মূলত যেটি বলছে যে 50,000 টাকা জরিমানার যে বিধানটি রাখা হয়েছে মিটারে যে ভাড়া পরিশোধের যে বিষয়টিকে সামনে এনে, সেইটি মূলত তাদের জন্য এক ধরনের চাপই তৈরি হয়। এবং তারা যেটি বলছে যে তাদের যে সিএনজির যেই ভাড়া, অর্থাৎ যেই মালিক পক্ষ রয়েছে, মালিক পক্ষকে যেই ভাড়া দেওয়ার যে বিষয়টি, সেটি তাদের আসলে আয়ত্তের বাইরে চলে যাবে যদি তারা মিটারে তাদের যে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করে। এই দাবি সহ তারা সড়কে বিভিন্ন সময় হয়রানি থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো নিয়ে তারা মূলত আজকে সড়কে নেমেছে। আর সেই নামার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজধানী জুড়ে একেবারে যানজটের নগরীতে পরিণত হয়েছে। আমরা দেখেছি সকালবেলা থেকে, সকাল 8টা থেকেই যাত্রাবাড়ি অংশ, এই রামপুরা ব্রিজের অংশ, উত্তরা, মিরপুর বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান, যার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন যে পুরো নগরের যে প্রধান প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। যেহেতু অফিস টাইম এখন, আমরা দেখেছি অনেকেই পায়ে হেঁটে তাদের যে কর্মস্থল রয়েছে সেখানে তারা ছুটছেন, এবং সড়কে গাড়ির যেই গতি সেটি একেবারেই বন্ধই বলা যায়, যার কারণে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের গণপরিবহন, প্রাইভেট কার, মোটরসাইকেল থেকে শুরু করে অর্থাৎ সড়কে চলাচল করা প্রতিটি যানই কিন্তু একেবারে বন্ধই হয়ে রয়েছে সড়কের মাঝে। যেই কারণে যেটি বলছিলেন মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারেই চরমে। আমরা দেখেছি অনেককে কয়েক কিলোমিটার হেঁটে তাদের যে গন্তব্য স্থান রয়েছে, অর্থাৎ তাদের যে কর্মক্ষেত্র, সেখানে যাচ্ছেন, এবং অনেকে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে ক্ষোভ, অর্থাৎ এই 2-1 দিন পর পর সড়কে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে যানজটের সৃষ্টি হয়, সেই যানজটকে মানুষের যে ভোগান্তিতে পরিণত হয়েছে, সেই সার্বিক বিষয়কে নিয়ে কিন্তু জনমনে কিন্তু এক ধরনের তাদের যে ভোগান্তির যে ক্ষোভ সেটিও কিন্তু তারা বলছেন। এবং সিএনজি চালকরা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাদের যেই দাবি সেটি চলবে। কিন্তু আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি সেনাবাহিনীর অবস্থানে, বিশেষ করে যাত্রাবাড়িতে আমরা দেখেছি সেনাবাহিনীর অবস্থানে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তুলে নেওয়া হয়। আমি যদি এক কথায় বলতে চাই যে সকালবেলা থেকে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেই জটের সৃষ্টি হয়েছে, যানজটের, সেই কারণে কিন্তু ভোগান্তির নগরীতে পরিণত হয়েছে এই রাজধানীর বিভিন্ন সড়ক। রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মাঝারি ইমন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। টঙ্গী তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দুপুর 12টায় হবে আখেরি মোনাজাত, যেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং একই সঙ্গে আছেন ইফতেখার। আমরা প্রথমে চলে যেতে চাই জাবেদ আবদুল্লাহর কাছে। জাবেদ, আজ তো 12টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখন আসলে ঠিক এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি মূল বয়ান মঞ্চ থেকে এখন বয়ান পরিচালনা করছেন দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদ। মূলত নামাজ, কালেমা, আকিদা, ইবাদতের কথা সেই বয়ানে বলা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আর 2 ঘন্টার মধ্যে আখিরি মোনাজাত পরিচালনা হবে। সেই আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। ধারণা করা হচ্ছে যে 7 থেকে 8 লাখ ধর্মপ্রাণ মুসল্লি সেই যে ইবাদত, সেই আখিরি মোনাজাতে অংশ নেবে। এখন মূল খিত্তায় ও আলাদা আলাদা যে খিমা রয়েছে, সেই খিমায় আম বয়ান হচ্ছে। মূলত সেই বয়ানে হকের কথা বলা হচ্ছে। ইসলাম যেটি শান্তির যে ধর্ম, সেই শান্তির ধর্মের কথা বলা হচ্ছে ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র পথ ইসলাম। এইখান থেকে মূলত এই বয়ান শেষে 3 চিল্লার যে সাথী রয়েছে এবং 1 চিল্লার যে সাথী রয়েছে 40 দিনের, অর্থাৎ আল্লাহর রাস্তায় এই দাওয়াত নিয়ে যারা দিন প্রচারে ঘরের বাহিরে বের হবেন, সেই 40 দিনের যে সফর, সেই সফরকে মূলত 1 চিল্লা বলা হয়। ছোট ছোট 1 চিল্লার যে জামাত গঠন করা হয়েছে, এই ইবাদত এবং বয়ান এবং আখিরি মোনাজাত শেষে সেই ছোট ছোট চিল্লাগুলো কিন্তু বিভিন্ন জেলায় এই দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বেন। এবার এই যে দ্বিতীয় পর্বের যে ইজতেমা হচ্ছে, সেই ইজতেমায় মূলত নিজামুদ্দিনের অনুসারীরা, অর্থাৎ মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা এখানে অংশগ্রহণ করেছে। 64 জেলা থেকেই মূলত ধর্মপ্রাণ মুসল্লিরা এই টঙ্গী তুরাগ তীরে এসে অবস্থান করছেন। বলা হয় এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত। আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে
পাচ্ছেন যত দূর চোখ যায় তত দূরই ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণা রয়েছে। আমরা মিডিয়া সমন্বয়কের মাধ্যমে জানতে পেরেছি যে 49টি দেশ থেকে প্রায় 3000-এরও অধিক বিদেশি মেহমান কিন্তু এই যে বিশ্ব 58তম যে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছে। একটু ভিন্ন তথ্য দিচ্ছি, সেটা হলো এবারই প্রথম লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের যে পুণ্যময় রজনী, সেই বরকতময় রাত, সেই বরকতময় রাতের ইবাদতের মধ্যে দিয়ে এই যে ইজতেমা ময়দানের যে ইতিহাস, সেই ইতিহাসে এবারই প্রথম এই বরকতময় ময়দানের মধ্য দিয়ে এই এবারের ইজতেমা শুরু হলো দ্বিতীয় পর্বের। একটু ভিন্ন একটা তথ্য দিচ্ছি, সেটি হলো যে এই ইজতেমা কেন্দ্রিক কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশাল এক অর্থনীতি জড়িয়ে আছে। অর্থাৎ এই ইজতেমার আশেপাশে কিন্তু আপনার টুপি, আতর, জায়নামাজ, একই সঙ্গে অন্যান্য আরও পাঞ্জাবি, পায়জামা এবং জামাতে বের হওয়ার যে সামিয়ানা সেগুলো বিক্রি হচ্ছে। বলা যায় যে ইজতেমা কেন্দ্রিক কিন্তু বিশাল এক অর্থনীতি জড়িয়ে আছে। তো আর কিছুক্ষণ পরেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তখন হয়তো আমরা সরাসরি আপনার সঙ্গে আবারও যুক্ত হব। রাত্রি এই ছিল টঙ্গী তুরাগ তীর্থের থেকে আমার কাছে সবশেষ তথ্য। এবার যেতে চাই সহকর্মী ইফতেখার রায়হানের কাছে। ইফতেখার, আপনার কাছে জানতে চাই আখেরি মোনাজাত ঘিরে মুসল্লিদের যাতায়াতের ব্যবস্থাপনা কি রয়েছে? রাত্রি এই মুহূর্তে ইজতেমা ময়দানে চলছে হেদায়েতের বয়ান, এবং এই হেদায়েতের বয়ান করছেন মাওলানা সাদ কান্দুলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আর মাত্র 2 ঘন্টা বাকি, অর্থাৎ 12টার দিকে ইজতেমার এবারের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই আখিরি মোনাজাতকে ঘিরে ইজতেমা ময়দানে আগত মুসল্লি ছাড়াও এই আখিরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের আশপাশের এলাকার যারা জন্মপান মুসল্লি রয়েছেন তারা ইজতেমা ময়দানের দিকে আসছেন সকাল থেকে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র এই গাজীপুরের বাসিন্দা ছাড়াও রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী, মানিকগঞ্জ সহ বেশ কিছু জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হচ্ছেন। এবং এই মুসল্লিদেরকে যে যাতায়াতের যে বিষয়টি, সেই যাতায়াতের জন্য রেল কর্তৃপক্ষ আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 60টি স্পেশাল ট্রেন সার্ভিসের ব্যবস্থা রেখেছে। এবং এই যে মুসল্লিরা যেন ইজতেমা ময়দানে আসতে পারেন নির্বিঘ্নে এবং ইজতেমা ময়দান থেকে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য কিন্তু এই ট্রেনগুলো প্রত্যেকটি ট্রেন টঙ্গী রেল স্টেশনে থামবে। এছাড়াও গতবার আমরা দেখেছি যে প্রথমবারের ইজতেমায় যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ইজতেমা ময়দানে মোনাজাতের আগের দিন সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে এবার ইজতেমা ময়দানে এই আখিরি মোনাজাতের আগে কিন্তু আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এবং যান চলাচল স্বাভাবিক রেখে মুসল্লিদেরকে বলা হয়েছে যেন কেউ সড়কে না দাঁড়ায়, সবাই যেন ময়দানের ভেতরে গিয়ে ইজতেমা আখিরি মোনাজাতে অংশ নেয়। এবং পাশাপাশি এই ইজতেমা ময়দানের আশপাশে সড়কগুলোতে আমরা দেখেছি যে মুসল্লিদের একটি দুর্ভোগ হচ্ছে, এবং মুসল্লিরা এই দুর্ভোগের কারণ হচ্ছে অস্থায়ী যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো। এবং এই দোকানপাটগুলো সড়কের উপরে ভাসমান যে দোকানপাট বসেছে, পাশাপাশি হকারদের একটি দৌরাত্ম্য, সেটি বেশ লক্ষণীয়। এবং যে কারণে ইজতেমা ময়দানে যারা মোনাজাতে অংশ নিতে আসছেন তাদেরকে কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, পুলিশের পক্ষ থেকে কিন্তু এই হকারদের দৌরাত্ম্য কমানোর জন্য কিন্তু তেমন কোনো যে দায়িত্ব সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। তো সব কিছু মিলিয়ে ইজতেমার আখিরি মোনাজাতের আনুষ্ঠানিকতা চলছে। আর কিছুক্ষণ পর ইজতেমা ময়দানে এই যারা যে নিজামুদ্দিন অনুসারী রয়েছেন তাদের আখিরি মোনাজাত পরিচালনা করা হবে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। রাত্রি টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনের আনুষ্ঠানিকতা। এই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং ইফতেখার রায়হান। এখন বাণিজ্যে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বাণিজ্য। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, যেখানে চীনের আধিপত্যও কম নয়। তবে সম্প্রতি চীনের পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে নতুন সম্ভাবনা খুঁজছে বাংলাদেশ। তবে চীনে আগ্রহ হারানো বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারবে বাংলাদেশ। তাই বাড়তি সুবিধা দিয়ে হলেও চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কথা বলছেন ব্যবসায়ীরা। আর পোশাকে শুল্ক মুক্ত সুবিধা নেওয়ার জন্য এটিকে অন্যতম সুযোগ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ।
কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, উপরে শুধু চীন। তবে বিশ্ববাজারে চীন ও বাংলাদেশের রপ্তানি পরিসংখ্যান যোজন যোজন ফারাক, যেখানে চীনের হিস্সা প্রায় 32%, বাংলাদেশের মাত্র 7%। শুধু কি তাই, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, সেখানেও এগিয়ে চীন। যুক্তরাষ্ট্রে বছরে $40 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে চীন। বাংলাদেশ সেখানে রপ্তানি করে মাত্র 8 থেকে $8.5 বিলিয়ন পণ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে চীনের সে আধিপত্যে ভাটা পড়তে শুরু করেছে। দেশটি থেকে পণ্য আমদানিতে 25% হারে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর পাল্টে যায় হিসাব নিকাশ। চীনের প্রতি যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের কী লাভ? এমন প্রশ্ন যখন ব্যবসায়ী মহলে ঘুরপাক খাচ্ছে, তখন জিএসপি না পাওয়া দেশটিতে তৈরি পোশাক রপ্তানি গেল সেপ্টেম্বর থেকে বাড়ছে। অন্যদিকে চীনে কমতে শুরু করেছে বৈদেশিক বিনিয়োগ। তৈরি পোশাক উৎপাদনে তাই ভিয়েতনামের চেয়েও এখন ক্রেতাদের কাছে আকর্ষণীয় বাংলাদেশ। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তুলনায় বাংলাদেশের অবস্থান তলানিতে। আমরা যদি এটা ইমিডিয়েটলি পেতে চাই, তাহলে আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি আছে এটা আনইউটিলাইজ আছে, সেই ক্যাপাসিটিটা আমরা ইমিডিয়েটলি ইউজ করতে পারি। সো এইটা তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা যদি ওভারকাম করতে পারি, তাহলে আমরা ইমিডিয়েটলি এই সুযোগটা নিতে পারবো। এই সুযোগটা আমরা কতখানি কাজে লাগাতে পারবো সেটা ডিপেন্ড করবে আমরা কতখানি আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি ব্যবহার করতে পারবো। এটা যে শুধুমাত্র তৈরি পোশাকের ক্ষেত্রে হবে তা না, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে যে অন্যান্য যে পণ্যগুলো যেগুলো আছে, স্পেসিফিক্যালি ইলেকট্রনিক্স কিংবা এই ধরনের এই চেনে যা যা আছে, সেখানে আসলে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি খুবই কম। বাংলাদেশ বরাবরই ক্রেতাদের কাছে গুরুত্ব পায় পোশাকের কম দাম আর কম উৎপাদন খরচ বিবেচনায়, যেখানে তৈরি পোশাক ব্যতীত অন্য পণ্যের রপ্তানি একেবারেই নগণ্য। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের এ সুযোগে সে সমস্যার কি সমাধান মিলবে? তাই বাড়তি সুবিধা দিয়ে বাংলাদেশের চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আহ্বান ব্যবসায়ীদের। তাদেরকে ইনভাইট করা যে আমাদের দেশে আসেন, আপনি ফ্যাক্টরি রিলোকেট করেন, আমরা জয়েন্টলি এটা করি। এতে করে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। কিন্তু তার সবার আগে তারা জানতে চাবে ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট ইজ দ্য ইলেকট্রিসিটি কস্ট, গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে কিনা। কারণ মূলত রিলোকেট হবে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমরা তো এখনও বেসিকের মধ্যে আছি, দ্য ভ্যালুয়েডেড যে প্রোডাক্টগুলো করে সেগুলো আমরা করতে পারবো, কারণ ওদের যে টেকনিক্যাল নো হাউ আছে সেটা আমরা পেতে পারি। কিন্তু সেটা করতে গেলে আমাদের আসলে বেশ কিছু নিজস্ব ঘর গোছানোর ব্যাপার আছে, আমাদের স্টেবিলিটির ব্যাপার আছে, আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ব্যাপার আছে, লেবার মার্কেটের ফ্লেক্সিবিলিটির ব্যাপারগুলো আছে। এই সব কিছু মিলিয়ে আপনার এই মুহূর্তে আমাদের এই জন্য সুযোগটা তৈরি হলো। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে আমরা আগামী 6 মাস 1 বছরে কি করছি। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা না থাকা বাংলাদেশের বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, তুলা আমদানির অফার দিয়ে পোশাকে শুল্কমুক্ত সুবিধা নেওয়া যেতে পারে। এছাড়া ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা তাদের। ট্রাম্পের যে ট্রেড পলিসি, এটা কিন্তু বিশ্ব বাজারে বড় রকমের অনিশ্চয়তা কিন্তু তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের আরও যদি রপ্তানি বাড়াতে চাই, আমাদের কিন্তু আমাদের যে তৈরি পোশাক খাতেও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এরকম একটা অফার দিতে পারি যে আমরা তাদের থেকে অতিরিক্ত তুলা আমদানি করব, সেই তুলা দিয়ে যদি কোনো পণ্য তৈরি করে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে চাই, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে শুল্ক মওকুফ করবে কিনা। এটা কিন্তু আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছুই করছেন যেগুলো আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কোন পরিবেশের মাধ্যমে আমরা রপ্তানি করছি, সেই জায়গাগুলোতে বাংলাদেশে কিন্তু বড় মাত্রার মান উন্নয়ন করতে হবে। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন ওটেক্সার সর্বশেষ তথ্য বলছে, 2024 সালে জানুয়ারি থেকে নভেম্বর সময়ে চীন যুক্তরাষ্ট্রে $1,522 কোটি পোশাক রপ্তানি করেছে। বাংলাদেশের পরিমাণ ছিল $676 কোটি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। অনুমতি না নিয়েই গ্রাহকের পোর্টফোলিও থেকে শেয়ার কেনাবেচা ও ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে বিনিময় সিকিউরিটিজের বিরুদ্ধে। দফায় দফায় শেয়ারের দাম কমতে থাকলে টাকা ফেরত চান গ্রাহক। এতে আবারও না জানিয়ে শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটির শাখা পরিচালক। এতে একাধিক আইন লঙ্ঘনে কঠিন শাস্তির কথা জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর মন্দাবাজারে বিনিয়োগকারী বিমুখতা ঠেকাতে গ্রাহকের পুরো টাকা ফেরত দেওয়া নিশ্চিত করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। আর জানাচ্ছেন আতাউর নিয়ন। বিনিময় সিকিউরিটিজের এজেন্ট পল্টন শাখায়
এজেন্ট ইনচার্জ মহিবুল্লাহর আন্ডারে একটা অ্যাকাউন্ট ওপেন করি। বিনিময় সিকিউরিটি এক্সচেঞ্জে আমি মূলত 20,62,000 টাকা জমা দিয়েছি। বিনিময় সিকিউরিটিজের পরিচিত মুহিব নামের একজন এজেন্টের মাধ্যমে শেয়ার ব্যবসায় যোগ হন দুই বন্ধু শফিক ও শাহাদাত। 26 ও 21 লাখ টাকা বিনিয়োগের কিছুদিন পরেই সেই এজেন্ট অনুমতি না নিয়েই শেয়ার ক্রয় করেন। এ নিয়ে জানতে চাইলে দেয়া হয় ভালো মুনাফার আশ্বাস। টাকাটা জমা দেওয়ার পরপরই ওদের ইচ্ছা মতো ওরা কেনাকাটা শুরু করলো। তারা জেড ক্যাটাগরি কিছু শেয়ার কেনা শুরু করলো। কিছুদিন পরে দেখলাম মার্জিন করার পরে আমরা তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি হঠাৎ করে মার্জিন নিয়ে আসলেন কেন? আপনাকে তো আমি লোন নিতে বলি নাই। আমার 26 লাখ টাকা এগেনস্টে তারা 28 লক্ষ টাকা আমাকে মার্জিন দিয়েছে। বিনিময় সিকিউরিটিজের এজেন্টের কেনা শেয়ারের দাম অস্বাভাবিক কমতে থাকলে দুশ্চিন্তায় পড়েন শফিক ও শাহাদাত। লোকসান মেনে নিয়ে টাকা ফেরত চাইলে মুহিব পরিচয় করিয়ে দেন বিনিময় সিকিউরিটিজের সেনা কল্যাণ ভবনের শাখা পরিচালক মনিরের সাথে। কোর্টে কোনো প্রকার যাতে লেনদেন যাতে না করে এই অভিযোগ দেওয়ার পরবর্তীতেও আমার এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা আমার কোর্ট থেকে শেয়ার বিক্রি করে। কনসার্ন ছাড়াই কিনতেছে, যখন বিক্রি করতে না করতেছি তখন আবার বিক্রি করে দিচ্ছে। স্টক এক্সচেঞ্জের আইনে সিকিউরিটিজ হাউসের অনুমোদিত শাখা ছাড়া এজেন্টের নিয়োগ শাস্তিযোগ্য অপরাধ হলেও এর দায় স্বীকার করেন মনির। সেই সাথে বিনিয়োগকারীর অনুমতি ছাড়া আইন ভেঙে অতিরিক্ত মার্জিন নিয়ে সেটার সুদ নিজেরাই পরিশোধ করেন মুহিব ও মনির। পল্টনে ওদের অফিস, পরে শুনলাম যে এটা অবৈধ অফিস, ওদের নাকি এই অফিসটা ছিল না। তবে নভেম্বরের মধ্যে বিনিয়োগকারী দুজনকে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তারা। এ সময় না জানিয়ে কিছু শেয়ার বিক্রি করলে তা বন্ধে চিঠি দেয় শফিক। পরে সময়ক্ষেপণ করলে বিনিময় সিকিউরিটিজের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে শফিক ও শাহাদাত। তো মনির এখানে পাঠাইলো যে আপনারা ওর সাথে বসে সেটেল করেন। এই বিষয়ে মুহিব ও মনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর মেলেনি। তবে বিনিময় সিকিউরিটিজের এমডি বিষয়টি কারসাজি বলে দায় চাপান ভুক্তভোগী বিনিয়োগকারীদের উপর। আমরা এখানে একটা স্ক্যাম শিকার। আমরা দেখুন আমার টাকা আমি ওনাকে কেন ফোর্স করে লোন দিতে যাবো ভাই? আমার কোন স্বার্থ আছে? আমাদের একটা লিখিত দিচ্ছে যে আমি আমার সাথে 10 দিনের মধ্যে সেটেল করে ফেললাম। মার্জিন নেওয়ার সঙ্গে তাদের সঙ্গে এগ্রিমেন্ট আছে, আমার অ্যাপ্লিকেশন আছে, কিন্তু বেসিক্যালি তারা কোনো কিছু দেখাতে পারেনি। আমি যদি জানুয়ারি পর্যন্ত রাখি তাহলে আমার ফুল টাকা দিবে, আর যদি জানুয়ারি পর্যন্ত না রাখি নগদ নিয়ে নেই নভেম্বরের 3 তারিখের মধ্যে তাহলে 16 লাখ টাকা দিবে। পরে বিএসইসি ও ডিএসসির দ্বারস্থ হয় শফিক ও শাহাদাত। এখানে সময় বাড়িয়ে গড়িমসি করতে দেখা যায়। একসময় বাধ্য হয়ে শেয়ার বিক্রি করেন শফিক। তবে টাকা দিতে প্রত্যয়নপত্রের জন্য বাধ্য করে বিনিময় সিকিউরিটিজ। এই বিষয়টা সমাধানের আশ্বাস দিয়ে থাকলো এখনো পর্যন্ত আশাবাঞ্জক কোনো সমস্যার সমাধান আমাকে তারা করে নাই। আসলে এইভাবে করেই তো মানুষ আত্মহত্যা করতেছে, ফকির বানাই দিচ্ছে। এই যে মার্জিনের মানে আপনি মার্জিন চাচ্ছেন, আপনার জোর করে মার্জিন দিয়ে। এখন কেন? এটা একটা ধরেন যে বিষয়। আইন ভেঙে এজেন্ট নিয়োগ, মার্জিন ঋণ নেওয়া ও নিয়ম বহির্ভূত শেয়ার লেনদেনে কঠিন শাস্তির বিধান রয়েছে বলে জানায় বিএসইসি। ইন্টারমিডিয়েট আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেইটা ইন্টারমিডিয়েট আচরণের কারণে হয়েছে এটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্লায়েন্ট যাতে তার ফান্ড ফেরত পায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। অপরদিকে পুঁজিবাজার ভালো রাখতে শুধু শাস্তি বা জরিমানা নয়, বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়া নিশ্চিত করতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এই ধরনের কেস যদি ইনভেস্টিগেট করে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে এখানে সত্যিকার অর্থে গ্রাহক এখানে প্রতারিত হয়েছে, বাজারে আস্থা বৃদ্ধির স্বার্থে আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রাহকের টাকা ফেরত দানের ব্যবস্থাটা রাখতে হবে, তারপর ফাইনের ব্যবস্থাটা থাকবেই। দেশের পুঁজিবাজারে মাঝে মধ্যেই বিনিয়োগকারীকে এভাবে অর্থ হারাতে হয়, যা আস্থা সংকটের মধ্যে বিনিয়োগকারীকে এই মন্দা বাজারে বিমুখ করে। গত কয়েক বছরে পুঁজিবাজারে ব্রোকারেজ ও সম্পদ ব্যবস্থাপকের অর্থ আত্মসাতের কারণে শত শত কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারী, যার পুরোটা এখনও ফেরত দেওয়া হয়নি, আর যে কারণে বর্তমানে বাজারে আস্থার বড় ঘাটতি রয়েছে। তাই বিনিয়োগ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থা যে প্রতিজ্ঞা করেছে তা বিনিময় সিকিউরিটির ক্ষেত্রে কতটা রক্ষা করে সেটাই এখন দেখার বিষয়। আর বিনিয়োগকারী যদি পুরোটা অর্থ ফেরত না পায় তবে শেয়ার বাজারের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এখন বাণিজ্যের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন বাণিজ্য। খোলা তেলের দাম বাড়ায় হিলিতে বোতলজাত তেলের সরবরাহ বন্ধ। এতে চড়া দামে কিনতে হচ্ছে তেল। এ বিষয়ে আরও জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, এই যে খোলা তেলের বাজারে বোতলজাত তেলের যে সরবরাহ বন্ধ রয়েছে, কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে? এ বিষয়ে আসলে ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? রাফি, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে রমজান আসবার কিছুদিন আগেই
বাজারে কিন্তু বহুজাত যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বোতলজাত যে তেলের সরবরাহ সেটি কিন্তু বন্ধ রেখেছেন, ফলে কিন্তু তেলের যে বোতলজাত তেলের সংকট সেটি কিন্তু দিল্লিতে দেখা দিয়েছে এবং খোলা যে সয়াবিন তেলটি রয়েছে সেই খোলা সয়াবিন তেলের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আগে যে তেলটি এখানে খোলা সয়াবিন তেলটি 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেটি বর্তমানে 195 টাকা 196 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন, যে আসলে রমজানের আগে যে নিত্য প্রয়োজনীয় জিনিসটি সেটির দাম বেড়ে যাওয়ার কারণে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে আসলে তারা সিন্ডিকেট করে দামটি বাড়িয়েছে কিনা। তারা যেটি বলছেন আসলে তাদের হাতে কোনো কিছুই নাই, তাদের সিন্ডিকেট করবার সুযোগ নেই। তারা বিভিন্ন কোম্পানি থেকে এই তেলগুলো কিনেন এবং কেনার পরে কিন্তু পাইকারিতে বিভিন্ন খুচরা দোকানে দেন এবং খুচরা দোকানিরা বিভিন্ন ক্রেতার কাছে কিন্তু বিক্রি করে থাকেন। তারা বলছেন আসলে খোলা তেলটির দাম বাড়বার কারণে কোম্পানিগুলো পুরোটাই আসলে বোতলজাত যে তেল সেটি সরবরাহ বন্ধ রেখেছে, যার কারণে কিন্তু এই দামটি বেড়েছে। এবং তারা বলছেন আসলে কবে নাগাদ এটি সরবরাহ করা হবে, কোম্পানিগুলো কবে নাগাদ বোতলজাত তেলের সরবরাহটা বাড়াবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। তারা বলছেন কোম্পানি যখন দিবেন তখনই কিন্তু তারা তেল হাতে পাবেন এবং সেই তেল কিন্তু তারা বিক্রি করবেন। এবং এইটি সংশয় একটি দেখা দিয়েছে যে আসলে কবে নাগাদ তেলটি পাওয়া যাবে। এবং আরেকটি জিনিস আপনাকে আমি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আসলে বাজার মনিটরিং কিংবা বড় বড় কোম্পানিগুলোতে অভিযান চালানো হয়নি, যার কারণে হয়তো এ ধরনের সুযোগটি পেয়েছেন বলছেন কিন্তু ব্যবসায়ী। তারা বলছেন যদি নিয়মিত অভিযান করা হয়, বাজার মনিটরিং করা হয়, তাহলে সরবরাহ সংকট থাকবে না, সরবরাহটা বাড়বে এবং কিন্তু তেলের দাম যেটি সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসবে। এবং কিছু ক্রেতা কিন্তু অভিযোগ করেছেন, তারা বলছেন যে কিছু দোকানে বোতলজাত তেল রয়েছে তারা কিন্তু বেশি দামে বিক্রি করছেন কিংবা শর্তযুক্ত ভাবে তেলগুলো কিনতে হচ্ছে, যেমন আটা কিংবা ময়দা প্যাকেটে তেল কিনতে হবে এমন শর্তযুক্ত কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু বিপাকে পড়ছেন ক্রেতারা। আসলে সে পরিমাণ অর্থ যোগান দিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে বলা চলে আসলে যে বোতলজাত তেলের সংকট সেটি আসলে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সেটি সুনির্দিষ্ট কোনো তথ্য ব্যবসায়ীদের কাছে নেই। রাত্রি খোলা সয়াবিন তেলের দাম বাড়ায় হিলিতে বোতলজাত তেলের সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। হাসপাতালে চিকিৎসাধীন আরও 15 জন। এনডিটিভি জানায় শনিবার রাতের এই দুর্ঘটনায় নিহতের মধ্যে 11 জন নারী ও 4 জন শিশু রয়েছে। অব্যবস্থাপনার জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে এমন অভিযোগ অস্বীকার করেছে উত্তর রেল কর্তৃপক্ষ। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সতীর্থ কর্মকারে রয়েছে বাকিটা। ভারতের রাজধানী নয়াদিল্লির লোকনায়ক হাসপাতালের বাইরের দৃশ্য এটি। পুলিশ আর সাংবাদিকদের জটলা ঠেলে আহত স্ত্রীকে নিয়ে এগিয়ে আসছেন হতভম্ব এক ব্যক্তি। কিছুক্ষণ আগে নিজের মাকে হারিয়েছেন তিনি। हाँ, उसी में वो दब गए, उनसे उनका मौत हो गया। किसकी मौत हो गई है? मेरी मम्मी थे। পুণ্যার্থীদের ভিড়ে শনিবার সন্ধ্যা থেকেই নয়াদিল্লি স্টেশন ছিল কানায় কানায় পূর্ণ। প্ল্যাটফর্ম নম্বর 14 ও 15-তে বিশেষ দুটি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তারা। নয়াদিল্লি স্টেশন কর্তৃপক্ষ জানায় ট্রেন আসতে দেরি করায় স্থানীয় সময় রাত 8টার দিকে যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। শুরু হয় ধাক্কাধাক্কিও। ট্রেন বাতিল হয়ে গিয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ কোনো যাত্রীর। তবে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল এমন দাবি মানতে নারাজ উত্তর রেল কর্তৃপক্ষ। 2 ट्रेन का डिले होना और कुछ एक्स्ट्रा क्राउड और पैसेंजर का फुटबॉल, उसके कारण ऐसी सिचुएशन हुई कि थोड़ी सी गैदरिंग ज़्यादा हो गई इन कम स्पेस में, तो उसमें कुछ लोग इंजर हुए। 15 लोग तो आधिकारिक तौर पर मृत पाए गए हैं, उनको मृत स्थिति में ही लाया गया है। उनके परिवारों को सूचना भी पहुंचा दी गई है। तकरीबन उतने ही इंजर्ड लोग यहाँ पे मौजूद हैं। এর আগে নয়াদিল্লি এলএনজেপি হাসপাতালের প্রধান চিকিৎসক আনুষ্ঠানিকভাবে জানান 3 শিশু ও 10 নারী সহ মোট 15 জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে লেডি হার্ডিং হাসপাতাল। এই দুর্ঘটনার পরপরই এক্স বার্তায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। শোক জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিয়েছেন উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ। এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে জড়িতদের শাস্তির আওতায় আনতে মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
এবার মহাকুম্ভ মেলা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলেও যাত্রীদের ভিড় ছিল মাত্রাতিরিক্ত। চলতি সপ্তাহের শুরুতে বিহারের মধুবনী স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসের জানালা ভাঙচুর করেন ট্রেনে উঠতে না পারা যাত্রীরা। প্রতি 12 বছর পর পর আয়োজিত হয় এই মহাকুম্ভ মেলা। পৃথিবীর অন্যতম বড় ধর্মীয় সমাবেশ হিসেবেও পরিচিত এটি। মূলত প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী এই 4 তীর্থস্থানে জড়ো হন ভক্তরা। এর আগে 29 জানুয়ারি মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যায় পবিত্র স্নান করতে গিয়ে পদদলিত হয়ে অন্তত 40 জনের মৃত্যু হয়। অব্যবস্থাপনা আর অগ্নিকাণ্ডে ভক্তদের তাঁবু পুড়ে যাওয়ার ঘটনায় আলোচিত এবারের মহাকুম্ভ মেলা শেষ হবে আগামী 26 ফেব্রুয়ারি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন বাণিজ্যে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন বাণিজ্য। এবার খেলার খবর। সীমারেখা টানা নেই, তবুও মাঠেই যেন শেষ ক্রীড়া উন্মাদনা। ক্রীড়াঙ্গনে নানাবিধ গল্প, অথচ বইমেলায় ক্রীড়া সংশ্লিষ্ট বই খুঁজতে চালাতে হয় চিরুনি তল্লাশি। লেখক, ক্রেতা আর পৃষ্ঠপোষকতার অভাবে ক্রীড়াঙ্গন সম্পর্কিত বই বিক্রি বেহাল। বইমেলা ঘুরে আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। স্পোর্টস তো হচ্ছে আমাদের খেলার বিষয়, এটা হচ্ছে মাঠের বিষয়, এটা তো পড়ার কোনো বিষয় না। এই কারণে ওই বই কেনার কোনো চিন্তা নাই আর কি। 21শে গ্রন্থমেলায় হাজারো বইয়ের ভিড়ে খেলাধুলা সংশ্লিষ্ট বই হাতে গোনা। এবারের মেলায় স্টলের সংখ্যা 1084টি, অথচ ক্রীড়াঙ্গনের বই পাওয়া যায় মাত্র 6 থেকে 7টি স্টলে। 15 তারিখ পর্যন্ত নতুন বই এসেছে 1487টি, কিন্তু খেলাধুলা নিয়ে নতুন বইয়ের চিত্রটা একেবারেই বিপরীত। বইমেলার তথ্যকেন্দ্র আর স্টল ঘুরে নতুন বইয়ের দেখা মিলল মাত্র 2-3টি, আর পুরনো নতুন মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যাটা সর্বসাকুল্যে ডজন খানেকের বেশি হবে না। মাশরাফি সাকিবদের বীরত্ব গাথা নিয়ে লেখা বইয়ের পাশেই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের ইতিহাস, কিন্তু ক্রেতাদের ভ্রুক্ষেপ নেই সেদিকে। কেন এই অনীহা? প্রকাশকরাই বা কেন আগ্রহ দেখান না, তার কারণ জানতে চাই প্রকাশকদের কাছেই। খেলার বই বা স্পোর্টসের বই কম বাজারে, এই কারণে পাঠকে সে ভ্যারাইটি পাচ্ছে না যে সে দেখে শুনে বই নিবে। তো ম্যাক্সিমাম লেখক বলবো যে স্পোর্টসের থেকে দূরে। আগ্রহর কম একটা কারণ তো আছে যে বইয়ে ক্রিকেট ওরা দেখতেই হয়তো বেশি পছন্দ করে। আরেকটা বলবো বইও কম, যে আপনি খুব বেশি বই পাবেন না, যে ক্রেতারা ওখান থেকে বেছে বই নিবে। স্পোর্টস নিয়ে আরও অনেক বই করতে হবে, অনেক ধরনের বই আসতে হবে, তাহলেই দর্শক অনেক বইয়ের মাঝের থেকে তার পছন্দের বইটা নিতে পারবে। অবশ্য গল্পভেদে কখনো কখনো দৃশ্যটা ভিন্ন, যার প্রমাণ কিংবদন্তি গোলকিপার আমিনুল হকের বায়োগ্রাফি আর নিউরাল জার্নি অব ক্রিকেট। খুব ভালো সাড়া পাচ্ছে, অনেক অন্যান্য বইয়ের তুলনায় দ্য নিউরাল জার্নি অব ক্রিকেটার আমি আমার পাবলিকেশন থেকে বেশ সাড়া পাচ্ছি। এই বইটি আসলে একজন ক্রিকেটারের যে নিউরাল যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো এই বইটির মধ্যে দেওয়া আছে। ভালো সাড়া পাচ্ছি, যদিও বইটা গতকালকে আসছে। এই যাবৎ প্রায় 1500 কপির মতো আমার সোল আউট হয়ে গেছে। আমিনুল হকের জনপ্রিয়তার কারণে। এটার সবচেয়ে বড় সমস্যাটা আমাদের হলো কি, আমাদের এই প্রজন্ম এখন তেমন একটা বই পড়ে না। খেলা দেখতে পছন্দ করে, ক্রিকেট ফুটবল খেলা দেখতে পছন্দ করে, কিন্তু বই পড়তে পছন্দ করে না। খেলাধুলার বইয়ের কাটতি নিয়ে সাফল্যের গল্প মেলে কালেভদ্রে। 2-1টি ব্যতিক্রম আগামীতে নিয়মিত ঘটনায় পরিণত হয়ে প্রকাশনা জগৎকে সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদীদের। স্পোর্টস দেখার বিষয়, পড়ার বিষয় নয়। সোশ্যাল মিডিয়াতেই ক্রীড়ার পাঠ শেষ, বইয়ের পাতায় ওঠার মতো গভীরতা নেই। আসলেই কি তাই? বইমেলায় অনেকটা অবহেলাতেই পড়ে আছে স্পোর্টস বিষয়ক বইগুলো, যার অন্যতম কারণ ক্রেতাদের আগ্রহের কমতি। অথচ খেলার মাঠেও মাঠের বাইরে এমন কিছু গল্প আছে যা দিয়ে জগৎখ্যাত ফিকশন, নন ফিকশন লেখা যায়, ক্রেতাদের আকর্ষণ করা যায়। আর এই দায়িত্বটা স্পোর্টস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সিএনজি চালকদের বিক্ষোভের মুখে মিটারে না গেলে জরিমানা ও মামলার বিধান বাতিল। যান চলাচলে বাধা না দেওয়ার আহ্বান ডিএমপির।
বাংলাদেশ ও ভারত সীমান্তে থামছে না মৃত্যুর মিছিল। আওয়ামী লীগের 3 দফার মেয়াদে প্রাণ গেছে 600-র বেশি বাংলাদেশের। বিনিয়োগকারীর টাকা নয় ছয়ের অভিযোগ পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে। আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ। এবং নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে 18 জন নিহত। কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে এমন মর্মান্তিক মৃত্যু। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।